ভাই, আজকে তো আমাদের বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাইয়ের আদালতে কার্যক্রম ছিল। তো আজকের আদালতে আসলে সালমান ভাইয়ের কি বিষয়গুলো নিয়ে আসলে আজকে কার্যক্রমটি ছিল সেটি যদি একটু বলতেন। আজকে মূলত এই সালমান শাহ হত্যা মামলার সালমান শাহ যে মামলা, এই মামলার রিভিউ শুনানি ছিল এবং নারাজি আবেদন করার যে শুনানি যে দায়িত্ব ছিল সেটা ছিল। তো আজকে মূলত মহামান্য আদালত অ্যাডভোকেটের কথা খুব গুরুত্ব সহকারে শুনেছেন, অনেক সময় নিয়ে, এবং বাদীপক্ষের এই মামলার যে বাদীপক্ষ সালমান শাহর মা, তার পক্ষ থেকে যে সালমান শাহর মামা আসছেন ওনার কথাও শুনছেন, খুব গুরুত্ব সহকারে কথাগুলি শুনছেন। এবং এই মামলার এই রিভিশন শুনানির যে রায়, সেটা আগামী 20 অক্টোবর দিন ধার্য করেছেন, সেই দিন রায় এসে ঘোষণা করা হবে আর কি। রিভিশন শুনানির উপরে যে রায়টা, এটা মূলত আপনার মূল মামলার রায় না, এটা রিভিশন শুনানির উপরে যে রায় দিবে, সেই রায়টা আগামী 20 অক্টোবর ঘোষণা করবে। তো আজকে যেটা হচ্ছে আদালতে আসলে কারা কারা উপস্থিত হয়েছেন, তারপরে সালমান শাহ ভাইয়ের পরিবার থেকে? সালমান শাহর পরিবার থেকে তার মামা আসছে তার মায়ের পক্ষ থেকে, এবং সালমান শাহ ভক্তরা বিভিন্ন জেলা থেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে। তারা নিজ দায়িত্বে চলে এসেছেন। আসলে তাদেরকে কেউ ডেকে আনে না, বা তাদেরকে কোনোভাবে হয় না যে রাজনৈতিক সমাবেশে যেভাবে মানুষ আনা হয়, লোকজন আনা হয়, ওইভাবে কিন্তু আনা হয় না। এরা সালমান শাহকে ভালোবাসে এবং প্রত্যেক শুনানির দিন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে তারা ছুটে আসে সালমান শাহ টানে, বা সালমান শাহ হত্যার বিচারের দাবিতে তারা এসে আদালত চত্বরে জড়ো হয়, একসাথে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ায়, এই আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে বাদীপক্ষের কি উপস্থিতি ছিল, বা তার আইনজীবীদের উপস্থিতি কি ছিল? বাদীপক্ষ বলতে এই মামলার বাদীপক্ষ তো সালমান শাহর ফ্যামিলি, সালমান শাহর বাবা মা, যেহেতু বাবা নেই এখন মা, বা বিবাদী যারা আছেন, আসামি পক্ষের যারা, তাদের কাউকেই এখানে দেখি নাই। এজলাসে যখন জজ সাহেব তাদেরকে খুঁজছেন, তাদের পক্ষ থেকে কোনো আইনজীবীর উপস্থিতিও দেখি নাই, এবং আসামি পক্ষের কেউ কাউকেই এখানে তাদের উপস্থিতি দেখি নাই। তো একটা নিউজ দেখলাম যে তারা স্বামীরা অনেকদিন পরে আদালতে আসছে আজকে। তো আদালতে যদি আসতো তাহলে তো এজলাসে অবশ্যই উপস্থিত থাকতো। এজলাসে তাকে দেখি নাই, তার আইনজীবীও উপস্থিত ছিল না। এখন হয়তো বা উনি তাদের যে আইনজীবী তার চেম্বারে আসতে পারে কোনো প্রয়োজনে, কিন্তু আদালত চত্বরে বা এজলাসে তাদের কাউকেই দেখিনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে বিষয়টা আমরা কিছু গণমাধ্যম বা অনেকেই দেখছি, ছবি আপলোড করে আগামী 20 তারিখে মামলার রায়, আসলে রায়ের বিষয়টি কি, আসলে এরকম কি কোনো রায়ের কোনো বিষয় কি রয়েছে? এটা মূল মামলার রায় না, এটা হচ্ছে রিভিশন শুনানির যে রায়, ওই রায়টা আর কি আগামী 20 অক্টোবর দিন ধার্য করা, রিভিশন শুনানির রায়। আচ্ছা, মূল মামলার রায় না। তো কিছু নিউজ পোর্টালে দেখলাম এরকম শিরোনাম করছে যে মামলার রায়। তো এখন মামলার রায় অনেকে বিভ্রান্ত হবে যে এটা আসলে মূল মামলার রায়, হয়তো এরকম মনে হইতেই পারে, কিন্তু এটা মূল মামলার রায় না, এটা রিভিউ শুনানির রায়। যাতে পরবর্তীতে সালমান শাহ ফ্যামিলি নারাজি আবেদন দিবে, আপনার পিবিআই যে তদন্ত রিপোর্ট দিয়েছিল সেটার বিরুদ্ধে নারাজি আবেদন দিবে, এবং পরবর্তীতে যাতে আবার অন্য কোনো সংস্থা তদন্ত করে, এবং আরও অনেক বিষয় আছে যেটা এই অ্যাডভোকেট সাহেব খুব ভালো বলতে পারবেন এই বিষয়ে। তো যেটা আমার কাছে চোখে লাগছে যে এমনভাবে কিছু শিরোনাম করছে যে মনে হবে যে এইটা মূল মামলার রায় কিন্তু না মূলত, এটা শুধু রিভিউ শুনানির যে রায়, সেটা 20 অক্টোবর দেওয়া হবে। আর আপনারা কি আশাবাদী? আসলে আমরা তো আশাবাদী এটা আসলে মামলাটা আরও খুব ভালোভাবে আবার বেগবান হবে, যেহেতু করোনার সময় এই মামলার যে বাদী সালমান শাহর মা, উনি উপস্থিত থাকতে পারে নাই, বিভিন্ন কারণে আসতে পারে নাই। কারণ উনি যেহেতু লন্ডনে বসবাস করেন, তো সেখান থেকে তো চাইলেই যখন তখন চলে আসতে পারে না। আর করোনাকালীন সময় তো ধরেন তখন তো একদম আসার উৎসাহ ছিল, আসার কোনো স্কোপ ছিল না, যার কারণে একটু ধীরগতি হয়ে গেছিলো মামলাটা। আর যেহেতু পিবিআই যে একটা তদন্ত রিপোর্ট দাখিল করছে, সেটার উপরে যে কোনো কিছু করবে আবার বা নারাজি দেবে, সেই ইয়েটাও তৈরি হয়নি। কিন্তু এখন যেহেতু সব কিছু স্বাভাবিক, এবং সালমান শাহর মায়ের পক্ষ থেকে তার মামা এখানে উপস্থিত হন তার প্রতিনিধি হিসেবে। এবং আজকে সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লাগছে যে
মহামান্য আদালত জজ সাহেব উনি অনেক সময় নিয়ে মানে এই আইনজীবীর কথা শুনেছেন। আপনি তো প্রায় প্রত্যেকটি ডেটই আপনি আসলে আদালতে যান, তো এই যাবৎকালে আদালতের আজকে সবচেয়ে বেশি আসলে শুনানির বিষয়টা দীর্ঘ টাইম ছিল, খুব গুরুত্ব দিয়ে শুনছেন এবং মানে সামনে এই যে 20 তারিখে যে দিনটা ধার্য করা হয়েছে সেই দিন এই শুনানির রায়টা ঘোষণা করা হবে এবং পরবর্তীতে নারাজি আবেদন বা অন্য মামলা মানে হত্যা মামলায় রূপান্তর করা এই অপমৃত্যু মামলাকে আরও অন্যান্য যে কার্যক্রম আছে সেটা একটার পর একটা হবে ইনশাল্লাহ। এবং সালমান শাহর এই মৃত্যুর রহস্য, সালমান শাহর হত্যার ন্যায় বিচার ইনশাল্লাহ মানে তারা পাবে এটা বলা যায়। আর যেহেতু সালমান ভক্তরা বিশ্বাস করে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, অনেকে তাকে মানে সামিরা বা আসামি পক্ষে যারা অনেকেই এটাকে আত্মহত্যা হিসেবে মানে প্রচার করে এবং এখনও তারা চলমান তাদের এই বলা এটাকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করা। তো একটা বিষয় খুব খারাপ লাগে যে সালমান শাহ আত্মহত্যা কেন করবে? হ্যাঁ, একটা মানুষ যার উপরে কোটি কোটি টাকা লগ্নি করা, ঠিক আছে, কোটি কোটি টাকা লগ্নি করা, অনেকগুলি সিনেমা সাইনিং করা, অনেকগুলি সিনেমা মানে কিছু শ্যুট হয়েছে, কিছু বাকি আছে, কিছু পুরো সিনেমাটা শ্যুট হয়েছে, এইভাবে অনেকগুলি তার মানে অসমাপ্ত সিনেমা ছিল, অর্ধসমাপ্ত সিনেমা ছিল। তো সেই মানুষটা হুট করে এই ধরনের মানে পিবিআই যে 5টা কারণ দিচ্ছে, পারিবারিক কলহ এটা সেটা, এইসব কারণে হুট করে তার মন চাইলো যে এখানে ঝুলা পড়লো, এটা তো আসলে সম্ভব না। এখন দেখেন উনি কিন্তু ওনার উপরে কয়েকবার হামলা হয়েছে, কয়েকবার হামলা হওয়ার পর উনি কী করলো, ওনার জীবনের নিরাপত্তা চেয়ে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করলেন এবং সেই সংবাদ সম্মেলনের পরবর্তী সময়ে মানে রাষ্ট্রের কাছে এবং দেশের জনগণের কাছে উনি কিন্তু তার মানে জীবনের নিরাপত্তা চেয়ে সেই সংবাদ সম্মেলন করেছিলেন। তো পরবর্তীতে যেহেতু ওনার উপরে 3-3বার হামলা হয়েছে আবাহনী ক্লাবের কাছে এবং তেজতুরি বাজারে একটা নাটকের শুটিংয়ের এখানে এবং চট্টগ্রামের স্বামীরাদের বাসার কাছে, তো এইসব ঘটনার পরে উনি কিন্তু 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় নিজের নিরাপত্তার জন্য। তো যেই মানুষটা নিজের যার সাথে এত ঘটনা ঘটলো, যেই মানুষটা নিজের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ দিলেন, লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন, সেই মানুষটা ভ্যানে চলে কেন আত্মহত্যা করবে? তার কাছে যেহেতু তার লাইসেন্স করা পিস্তল ছিল, উনি চাইলেই মানে সেই পিস্তল দিয়ে নিজেকে নিজে শেষ করতে পারতেন যদি তার মরার ইচ্ছেই থাকতো, আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো। তো এইসব অনেক কারণ আছে যেটাতে মনে হয় না যে সালমান শাহ আত্মহত্যা করছে। আচ্ছা রকিব ভাই, যেটা হচ্ছে যে আপনি সালমান শাহ ভাইয়ের এই কার্যক্রমগুলোর সঙ্গে আসলে কত সাল থেকে যুক্ত আছেন? আমি আসলে ধরেন আমি তো সালমান শাহ যখন মারা যায় তখন আমি আমার যে গ্রামের বাড়ি চাঁদপুর আমি সেখানে ছিলাম। তো তখন তো আর আমার পক্ষে চাইলে অনেক কিছু করা সম্ভব না। তো যখন আমি ঢাকামুখী হয়েছি, ঢাকায় আসছি, তখন আমি 2004 সাল থেকে এই মামলার কার্যক্রমের সাথে জড়িত। আমি আদালতে যাই, ব্যানার ফেস্টুন নিয়ে মানে বিচার চাইতে যাই, অন্যান্য বক্তব্যের সাথে দাঁড়াই এবং অনেকবার মানববন্ধন করছি, মিছিল করছি। তো এইটা মানে আমি বিশ্বাস করি যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং তাদের ভাষায় যদি আমি কয়েক মিনিটের জন্য ভাবি, কয়েক সেকেন্ডের জন্য ভাবি যে সালমান শাহ যদি আত্মহত্যা করেই থাকে, এই আত্মহত্যার নেপথ্যে কি কারো দায় নেই? যেহেতু তাকে নিয়ে শিল্পী সমিতি থেকে নিষেধাজ্ঞা ছিল এবং পরবর্তীতে এফডিসিতে যে কটা সমিতি ছিল সেই সমিতিগুলো, প্রযোজক সমিতি সহ তারাও তাদেরকে পরবর্তীতে 1 মাসের জন্য নিষিদ্ধ করছিলেন। উনি মারা যাওয়ার আগের সময়টা কিন্তু উনি নিষিদ্ধ ছিলেন এফডিসিতে। তো এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির পেছনে কিন্তু অনেক ঘটনা আছে, এগুলি নিয়ে কিন্তু কেউ কথা বলে না। ধরেন শিল্পী সমিতি থেকে প্রথমবার ওনাকে 2 সপ্তাহের জন্য তুচ্ছ কারণে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটা খুবই তুচ্ছ কারণ ধরেন তার উপরে মানে ওরা তো গান ছেড়ে দিয়েছেন, টিভি চলে, আমরা শিল্পী সমিতির বিষয়টা না